আমরা যেটা পড়ছিলাম যে প্রাণীর বিভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য সম্পর্কে আমরা হালকা আলোচনা করেছিলাম। এই অধ্যায়ের আলোচনার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আলোচনাটা যাতে হচ্ছে ওইটা পড়ার জন্য যাতে ইজি হয়। যেমন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা পর্ব সম্পর্কে শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ে। ওই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দিয়ে হচ্ছে কোশ্চেনটা করে। এখানে নর্মালি যেটা হয় আমাদের প্রয়োগের যে কোশ্চেন ওই এর কোশ্চেনে ওইখান থেকেই কোশ্চেনটা করবে যে এক একটা প্রাণী দেয়া থাকবে হয়তো উদ্দীপকে, ওই একটা বা দুটো দেওয়া থাকবে, ওই যে কোনো একটা প্রাণীর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলে। তো এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখার জন্য আমাদের যাতে ভুল না হয় ওই কারণে আমরা এই অধ্যায়ের প্রথম দিকের পড়াটা খুব ভালো করে পড়তে হবে। কারণ দেখা যাবে যে এই পড়াটা দিয়েই তুমি ওই শনাক্তকারী বৈশিষ্ট্যের সবগুলো মনে না থাকলেও কিছু না কিছু এখান থেকে দিয়ে আসতে পারবে। তা আমরা সেটা একটা ফরম্যাট বলে দিব যে কোন পদ্ধতিটা মনে রাখবা। কিন্তু তার আগে আমাদের শুরুর পার্টটা একটু কভার করে আসি যাতে আমরা ওই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়তে পারি। আচ্ছা, তো শুরুর পার্টে আমাদের প্রথম দিকে যে আলোচনা একেবারে বইয়ের প্রথমেই, সেটা হচ্ছে কি আমাদের প্রাণীর বিভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য। এখানে হালকা পাতলা কিছু বলা আছে, যেমন আমাদের হচ্ছে পৃথিবীর সমস্ত যে প্রাণীকুল এদেরকে আমরা কয়েকটা নামে ডাকি। যেমন স্থলচর, জলচর, খেচর, এই সকল প্রাণী এদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং হচ্ছে বাস্তু সংস্থানগত পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যের উপর ভিত্তি করে যে ভিন্নতাটা দেখা যায় এটাই হচ্ছে মানে প্রাণী বৈচিত্র্য। তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ যদি আমরা আলোচনা করি তিনটা প্রকারভেদ পাবো। তিনটা প্রকারভেদের ক্ষেত্রে প্রথম যে ভাগটা সেটা আমরা এভাবে মনে রাখতে বলেছিলাম যে আমরা জাস্ট মানুষ দিয়ে চিন্তা করব যে মানুষের সাথে অন্যান্য প্রাণী যে পার্থক্য, যেমন মানুষের সাথে অন্যান্য প্রাণীকুল যেমন যে ধরতে পারো, সে হতে পারে হাতি ধরতে পারো, গরু ছাগল হতে পারে, বা যে কোনো জিনিসের পার্থক্য ধরতে পারো। অর্থাৎ অথবা গরু ছাগলের সাথে তুমি যদি মাছের পার্থক্য ধরো, অথবা পাখির পার্থক্য ধরো, অথবা সরীসৃপের পার্থক্য ধরো, যেমন কুমির অথবা টিকটিকি, এদের সাথে মনে করো ব্যাঙ, শামুক, যাই হোক, এই যে পার্থক্যটা এটা হলো প্রজাতিগত পার্থক্য। কিন্তু একই প্রজাতির, যেমন মানুষই বললাম, মানুষের সাথে পার্থক্য বললাম অন্যান্য প্রাণীকুলের, যেমন সেটা বিড়াল হতে পারে, কুকুর, বিড়াল, অন্য কিছুর পার্থক্য হতে পারে। এই একই রকম পার্থক্য আবার মানুষের ক্ষেত্রেও দেখা যায়। তাহলে মানুষের সাথে অন্যান্য প্রজাতির পার্থক্য, এটাকে আমরা বলি প্রজাতিগত পার্থক্য। আর দ্বিতীয় যে উদাহরণটা দিলাম, একই মানুষের পার্থক্য, অর্থাৎ ইউরোপিয়ানদের সাথে যদি আমাদের পার্থক্য করি, বাংলাদেশি মানুষরা হচ্ছে একটু ব্রাউন কালার, কিন্তু ইউরোপিয়ানরা হচ্ছে এরা হোয়াইট, অর্থাৎ এরা শ্বেতাঙ্গ। তো দেখা যায় যে একই মানুষে কালারের ভিন্নতা, অর্থাৎ তাদের শারীরিক বর্ণের ভিন্নতা, পাশাপাশি শারীরিক গড়নেও ভিন্নতা রয়েছে। যেমন চাইনিজ মানুষের শারীরিক গড়ন আর বাংলাদেশি মানুষের শারীরিক গড়ন তো এক না। তো এই যে পার্থক্যটা, এটা হলো একই প্রজাতির মধ্যে পার্থক্য। তারা উভয়ই কিন্তু একই প্রজাতির, অর্থাৎ উভয়ই হোমোসেপিয়েন্সের অন্তর্গত হলেও তাদের মধ্যে পার্থক্য দেখা যায়, শারীরিক গঠনে পার্থক্য দেখা যায়, তাদের মধ্যে আচার আচরণে পার্থক্য রয়েছে, বর্ণে পার্থক্য রয়েছে, এরকম আরো নানাবিধ পার্থক্য থাকতে পারে। তো আমাদের দুইটা পার্থক্য তাহলে বলা হয়ে গেল। একটা হচ্ছে যে মানুষের সাথে অন্যান্য প্রজাতির পার্থক্য, তারপর একই মানুষে মানুষের পার্থক্য। তো এই একই মানুষে মানুষের পার্থক্য হলো অন্তঃপ্রজাতিক, মানে সেম প্রজাতি তাদের মধ্যে ভিন্নতা, তাহলে এটা কেন বলতেছি অন্তঃপ্রজাতিক ভিন্নতা। আর প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে প্রজাতিগত ভিন্নতা। এখন 3 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে আমাদের বাস্তু সংস্থানগত পার্থক্য। এই বাস্তু সংস্থানগত ভিন্নতাটা এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের, যদি আমরা একটু চিন্তা করি, যেমন আহ যে সকল প্রাণী হচ্ছে মরুভূমিতে বসবাস করে, এদের ভেতরে কিছু সাপ রয়েছে, আমরা এই সাপগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ধরো র্যাটল স্নেক রয়েছে। এছাড়া কিছু ভাইপার রয়েছে, বিশেষ করে আমাদের রাসেল ভাইপার মতো দেখতে এক ধরনের ভাইপার পাওয়া যায়, এগুলাকে আমরা গ্যাবুন ভাইপার বলি। এইগুলা সাধারণত ওই সকল এলাকাতে জন্মায়। এছাড়া সবচেয়ে কমন এক্সাম্পল, মরুভূমি কথা মাথায় আসলে যে এক্সাম্পলটা মাথায়, সেটা কার এক্সাম্পল? উটের এক্সাম্পল। সেই উট বলো, এছাড়া মরুভূমিতে অন্যান্য কিছু প্রাণী জন্মে থাকে, ওই প্রাণীকুলের সাথে আমাদের এই বাংলাদেশে বা আমাদের এই দক্ষিণ এশিয়ার পরিবেশে বসবাসকারী যে সকল প্রাণী, এদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এটা গাছপালা দিয়ে আরো ভালো বোঝা যায়। যেমন গাছপালার ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, ওই এলাকাগুলোতে অর্থাৎ মরুভূমি এলাকাগুলোতে কিছু গাছপালা জন্মে যেগুলো পানি সঞ্চয় করে রাখতে পারে। যেমন খেজুর গাছ, তারপরে ক্যাকটাস গাছ, এরা এরা করে কি পানি সঞ্চয় করে রাখে। কিন্তু এই রকমই গাছপালা আমাদের এখানে তো খুব একটা পাওয়া যায় না। যেমন আমাদের এই এলাকাতে যে গাছগুলো পাওয়া যায়, এই গাছগুলোকে নিয়ে মরুভূমিতে রেখে দিলে তো বাঁচবে না। যেমন আমাদের এলাকার সিম্পল এক্সাম্পল, আম গাছ, জাম গাছ, এগুলো নিয়ে মরুভূমিতে লাগালে আম জাম হবে না। কিন্তু ওদেরই খেজুর, ওইটা আবার আমাদের এলাকাতে হয় না। আমাদের খেজুর গাছ ওদের এলাকাতে নিলে বাঁচবে না। তাহলে এই যে পার্থক্যটা, অর্থাৎ
ওই বাস্তু সংস্থান, মরুভূমির বাস্তু সংস্থানের সাথে আমাদের পরিবেশের বাস্তু সংস্থানের যে ভিন্নতা এবং এই দুই বাস্তু সংস্থানে বসবাসকারী প্রাণীর ভিন্নতা, এটাই বোঝানো হয়েছে এই বাস্তু সংস্থানগত ভিন্নতাটা দ্বারা। আচ্ছা, তাহলে আমরা একবারে সংক্ষেপে বলে যাই। তিনটা ভিন্নতা কি ছিল? প্রথম ছিল প্রজাতিগত ভিন্নতা, তারপরে ছিল অন্তঃপ্রজাতিক ভিন্নতা, এরপরে যেটা বললাম সেটা ছিল বাস্তুতান্ত্রিক ভিন্নতা। আচ্ছা, এখন অন্তঃপ্রজাতিক যে ভিন্নতাটা, এটার একটা নাম আমাদের বইয়ে অন্যভাবে বলা হয়। সেটা কি রকম? জিনগত ভিন্নতা। এটা একটু জেনে রাখো, জিনগত ভিন্নতা। জিনগত ভিন্নতাটা আসলে হচ্ছে কি, এটা সংজ্ঞাতে ভালো বলা আছে যে একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীর মধ্যে জিনগত পার্থক্যের কারণে উক্ত প্রজাতির প্রাণীর মধ্যে যে ভিন্নতা দেখা যায় সেটাকে জিনগত ভিন্নতা বলে। একেবারে বই থেকে হুবহু বললাম। বইয়ে ভাবেই বলা আছে যে একই প্রজাতির প্রাণী কিন্তু তাদের জিনগত পার্থক্যের কারণে তাদের মধ্যে যে পার্থক্যটা আসছে এটাকে বলা হয় জিনগত পার্থক্য। তো আমি এটাকে বলেছিলাম অন্তঃপ্রজাতিক ভিন্নতা। ঠিক আছে, গেল। এটা আমাদের অত গুরুত্বপূর্ণ আলোচনা না, এই জন্য আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে মনে রাখবো, অত কষ্ট করার দরকার নেই। আচ্ছা, তো গেল, এই অংশটা গেল। তাহলে আমাদের তিনটা পার্থক্য ছিল। একটা ছিল জিনগত পার্থক্য বা অন্তঃপ্রজাতিক পার্থক্য, পরেরটা ছিল প্রজাতিগত, এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সাধারণত আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে। অর্থাৎ একটা প্রজাতির সাথে অন্য প্রজাতির ভিন্নতা। যেমন ধরো পাখির সাথে প্রজাতির ভিন্ন, তারপরে মানুষের সাথে কুকুর বিড়াল এদের ভিন্নতা, এরকম। আচ্ছা, আর বাস্তু সংস্থানগত ভিন্নতাটা একটু আগেই বললাম। আচ্ছা, বাস্তু সংস্থানগত ভিন্নতার ক্ষেত্রে আরেকটা শব্দ পাবা, সেটা হচ্ছে বায়োম। বায়োমের বাংলাই হচ্ছে বাস্তু সংস্থান। বায়োম মানে হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন এলাকাতে এক একটা বায়োম তৈরি হয়। বায়োমটা আসলে একটা বিশাল একটা জিনিস। এখানে প্রাণীকুলো থাকে, উদ্ভিদকুলো থাকে, এই দুজনের মিথস্ক্রিয়ায় একটা পরিবেশ তৈরি হয়, আমরা ওই পরিবেশটাকে বলি বায়োম। ঠিক আছে, যেমন ধরো সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকা, এটা একটা বায়োম। আমাজনের যে এলাকা, সেটা একটা বায়োম। আচ্ছা, তাহলে বোঝা গেল। ঠিক আছে, আমরা তাহলে এই পার্টটা থেকে চলে যাই। আচ্ছা, এখন আমরা আসবো শ্রেণীবিন্যাস যে আমরা করতাম, সেই শ্রেণীবিন্যাসের কতগুলো ভিত্তি রয়েছে, সেই ভিত্তির সঙ্গে আলোচনা করে। এই ভিত্তি পার্টটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমাদের মূল পড়াশোনাটা শুরু হবে। এটা খুবই, নাও লিসেন ভেরি কেয়ারফুলি, কারণ এই পার্টটার আলোচনাটা থেকেই আমরা পরবর্তীতে ওই যে এক একটা পর্ব পড়বো, ওই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো আলোচনা হবে এইখান থেকেই। তাহলে আমরা এই পার্টটা বেশ ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো আমি একটু পড়ে শোনাচ্ছি। আমাদের এখানে শ্রেণীবিন্যাসের বেশ অনেকগুলো ভিত্তি দেয়া আছে। আমাদের বইয়ে প্রায় 16টার মতো ভিত্তি দেয়া আছে। এই ভিত্তিগুলোর একটা আলোচনা আমরা ছোটখাটো আলোচনা করে যাবো। আজকে আমরা ভিত্তিগুলো মোটামুটি শেষ করে ফেলবো, খুব ভালো করে শুনো। আচ্ছা, তো ভিত্তির গুলোর ক্ষেত্রে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভ্রূণ স্তর। তারপরে আসবে হচ্ছে, আচ্ছা, ভ্রূণ স্তরের আগে একটা পার্থক্য ছিল, এটা আমাদের পুরাতন বইয়ে দেয়া নাই, নতুন বইয়ে যোগ করা হয়েছে। সেটা ছিল আমাদের সংগঠন মাত্রা। সংগঠন মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। সংগঠন মাত্রা, তারপরে হচ্ছে আমাদের ভ্রূণ স্তর, এরপরে দেখা যায় প্রতিসাম্যতা, তারপরে দেখা যায় আমাদের যেটা সিলোম আছে কি নাই, অর্থাৎ সিলোমের উপর পার্থক্য করে প্রাণী জগৎকে ভাগ করা যায়, এটাকে আমরা বলি সিলোমের পার্থক্য। তারপরে অঞ্চলায়ন, এটা একটা ভিত্তি। তারপরে অঞ্চলায়নের ইংরেজি নামটা যদি শুনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, ট্যাগমাটাইজেশন। এটা কোশ্চেনে আসে যে ট্যাগমাটাইজেশন বলতে কি বুঝো। পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে কর্ডাটা এবং নন কর্ডেট, অর্থাৎ নটোকর্ডের উপর ভিত্তি করে পার্থক্য রয়েছে। এছাড়া আরো কিছু পার্থক্য রয়েছে, তবে সে আমাদের মোটামুটি এইগুলোই বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বললাম আর কি। কি কি বললাম আরেকবার বলে নিই। সেটা হচ্ছে আমাদের প্রথমটা বলবো সংগঠন মাত্রা, তারপরে ভ্রূণ স্তর, এরপরে বলতে হবে হচ্ছে পোস্টিনালি আছে কিনা, এরপরে পার্থক্য করা যায়, তবে আমরা ওটা অত ইম্পর্টেন্ট দিচ্ছি না। যেগুলো বললাম এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রতিসাম্যতা আলোচনা করব, আমরা আলোচনা করব খণ্ডায়ন বা মেটামারিজম সম্পর্কে আলোচনা করব, আমরা আলোচনা করব ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন সম্পর্কে আলোচনা করব। এরপরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলোম নিয়ে আলোচনা হবে, এবং কর্ডাটা নন কর্ডাটা এই দুটা ভাগ, অর্থাৎ এটা নটোকর্ডের উপর ভিত্তি করে করা হয়েছে, এই আলোচনাটা আমরা করব। আচ্ছা, তো আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে শুনবা, কারণ এখানটা থেকে আমরা প্রাণীকুলের প্রথম বৈশিষ্ট্যটা বলি। অর্থাৎ এক একটা পর্বের শুরুর দিকে আমরা এই কথাটা বলি যে এই প্রাণীটা কোন সংগঠন মাত্রার। সেটা হলো, এটা কোষীয় সংগঠন মাত্রার হতে পারে, অর্থাৎ সে শুধুমাত্র কোষ দ্বারা তৈরি। সংগঠন মাত্রা বলতে আমরা বুঝি যে একটা প্রাণী কি দ্বারা তার দেহ গঠন হয়েছে। যদি একটা প্রাণীর দেহ শুধুমাত্র একটা কোষে তৈরি হয়, তবে সেই প্রাণীটাকে আমরা বলবো কোষীয় সংগঠন মাত্রা। অর্থাৎ তার দেহে শুধু একটাই কোষ,
এরকম অনেক প্রাণী আমাদের এখানে আছে। যেমন খুব পরিচিত এক্সাম্পল ব্যাকটেরিয়া। তারপরে ভাইরাস ওরকম কোনো কোষ নয়, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ভাইরাস কিন্তু কোনো কোষ নয়, কাজে ভাইরাসের এক্সাম্পল দেওয়া যাবে না। এছাড়া বলতে পারি সেটা কি, কিছু পরজীবী থাকে যেমন অ্যামিবা, অ্যান্টামিবা, এগুলা কোষীয় মাত্রার। এই অ্যামিবা দিয়ে মোটামুটি সবারই একটা রোগ হয়, সেটা হচ্ছে ডায়রিয়া। এই ডায়রিয়াতে অ্যামিবাতে আমরা মোটামুটি জীবদ্দশায় কম বেশি আক্রান্ত হই। আচ্ছা, তো অ্যামিবা একটা এককোষী প্রাণী, অ্যান্টামিবাও এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া, এরা সবাই এককোষী, কাজে এরা হচ্ছে কোষীয় মাত্রার। আচ্ছা, পরের কথা হলো, যাদের এরকম একাধিক কোষ থাকে, একাধিক কোষ একীভূত হয়ে একটা টিস্যু তৈরি করে, ওদেরকে আমরা বলি হচ্ছে কোষ টিস্যু মাত্রার। তাহলে কথাটা আসবে কি, কোষ টিস্যু মাত্রা। যাদের টিস্যু আছে তাদের অবশ্যই কোষ আছে, কিন্তু এখানে জাস্ট আমরা একটা দুটো দুটো করে বলি, মানে একসাথে আগেরটাও বলি, এই জন্য বলি কোষ টিস্যু মাত্রা। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে টিস্যু অঙ্গ, অর্থাৎ টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অঙ্গ। এর জন্য যে প্রাণীর অঙ্গ রয়েছে তার তো অবশ্যই টিস্যু রয়েছে, এর জন্য বলতে হবে টিস্যু অঙ্গ মাত্রা। এর পরেরটা হচ্ছে অঙ্গতন্ত্র। আচ্ছা, কারণ অঙ্গগুলো একত্রে মিলিত হয়ে তন্ত্র তৈরি করবে, এই জন্য অঙ্গতন্ত্র মাত্রার। তাহলে আমাদের যে বললাম সংগঠন মাত্রার বিষয়টা কিরকম, কোষীয়, এক নম্বর হলো কোষীয় মাত্রা, দুই নম্বর হলো কোষ টিস্যু মাত্রা, তারপরে একটু উন্নত হবে, তার নাম হলো টিস্যু অঙ্গ, অর্থাৎ টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। তারপরে আরো একটু উন্নত, তাদের ক্ষেত্রে অঙ্গতন্ত্র মাত্রা। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা জানলে আমাদের কি হবে? এটা জানলে আমরা বুঝতে পারবো যে এই প্রাণীটার দেহ এককোষী নাকি বহুকোষী। আচ্ছা, এখান থেকে আমরা একটু বলে দেই যে এখান থেকে আমরা কিভাবে পর্বগুলো মনে রাখি, খুব ভালো করে শুনো। আমাদের পর্ব মোট 9টা পর্ব রয়েছে। শ্রেণীবিন্যাসে করার ক্ষেত্রে আমরা পর্বগুলোকে 9টা পর্বে ভাগ করি। তার ভেতরে প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া, তৃতীয় পর্ব প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এভাবে করে করে ইত্যাদি ইত্যাদি একটা পর একটা আসবে। তা আমরা ওইটা পরে আলোচনায় যাব, কিন্তু এখান থেকে শুধুমাত্র বলে যাই, পরিফেরা যে পর্ব, এই পরিফেরা পর্ব হচ্ছে কোষীয় মাত্রার। অর্থাৎ পর্বগুলো যদি আমরা খেয়াল করি, পর্বগুলো এভাবে সাজানো হয়েছে যাতে নিচু শ্রেণীর প্রাণীগুলো নিচের দিকের পর্বে থাকে, তারপরে যত প্রাণীকুল আস্তে আস্তে ডেভেলপ করবে তত পর্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ যারা একটু নিচু শ্রেণী তারা পর্ব 1 স্থান পাবে, তার থেকে যারা উন্নত তারা পর্ব 2 স্থান পাবে, তার থেকে যে উন্নত সে পর্ব 3 স্থান পাবে। এভাবে করে আস্তে আস্তে প্রাণী যত উন্নত হবে সে তত উপরের দিকের পর্বে স্থান পাবে। তো সেই হিসেবে যদি আমরা বলি, পরিফেরা সব থেকে নিচু পর্বের, যেহেতু নিচু পর্বের, কাজে তার যে সংগঠন মাত্রা সেটা হবে কি, সেও নিচু মানের হবে, অর্থাৎ তার ক্ষেত্রে কোষীয় মাত্রা হবে। আর আমরা বলছিলাম সংগঠন মাত্রার ক্ষেত্রে কোষীয় মাত্রার প্রাণীগুলো সব থেকে অনুন্নত। তাহলে যেটা বুঝলাম যে কোষীয় মাত্রার প্রাণী তাহলে কারা, পরিফেরা। তারপরে যদি জিজ্ঞেস করো তাহলে নিডারিয়া পর্বের প্রাণীগুলো এরা কোন মাত্রার, হ্যাঁ নিডারিয়া হলো পর্ব 2, কাজে এদের হবে কোষের যে পরেরটা বলছিলাম কোষ টিস্যু মাত্রা, কারণ ওদের দেহে একাধিক কোষ মিলে টিস্যু তৈরি করে। এরপরে 3 নম্বর পর্ব প্লাটি হেলমিনথেস, এরা যেহেতু উন্নত, কাজে এদের সংগঠন মাত্রাও হবে টিস্যু অঙ্গ মাত্রা। এরপরে আস্তে আস্তে 4 নম্বরে চলে যাব আমরা অঙ্গতন্ত্র, অর্থাৎ নেমাটোডাতে আমরা পাবো অঙ্গতন্ত্র। ঠিক আছে, তাহলে এই 4 নম্বর পর্বে অঙ্গতন্ত্র চলে গেল। তারপর থেকে যতগুলো পর্ব সবাই অঙ্গতন্ত্র, কারণ এরপর থেকে তো সবাই উন্নত। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এইটার কি মানে হচ্ছে গুরুত্ব, যে আমরা এই যে সংগঠন মাত্রাটা বললাম এর গুরুত্বটা হলো এটাই, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এ কোন পর্বে স্থান পাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা আলোচনা করি সেটা হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর নিয়ে আমাদের আলোচনাটা খুবই সংক্ষিপ্ত। সেটা হচ্ছে কিরকম, যে যৌন জননে অংশগ্রহণকারী যে সকল জীব, এরা করে কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে প্রথমে জাইগোট তৈরি করে। এই জাইগোট পরবর্তীতে আহ, আস্তে আস্তে বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়। তো এই ভ্রূণটা দেখা যায় যে শুরুর দিকে একটা বিভাজনের মধ্য দিয়ে যায়, ওই বিভাজনটাকে আমরা বেশ কয়েকটা নামে ডাকি। শুরুর দিকে জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। এরপরে আস্তে আস্তে আহ প্রথমে জাইগোট থেকে একটা কোষ, সেখান থেকে 2টা কোষ হয়, এটাকে বলি ক্লিভেজ। তারপরে 4টা কোষ, এরপরে 8টা কোষ, এভাবে করে করে আস্তে আস্তে কোষগুলো বাড়ে। তো একটা পর্যায়ে আছে ভ্রূণের, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশন ধাপে এসে ভ্রূণের অনেকগুলো কোষ থাকে। এই কোষগুলা দেখা যায় যে বিন্যস্ত হওয়া শুরু করে, মানে এক একটা স্তরে বিন্যস্ত হয়। তো আমরা এই কোষগুলার যে স্তরগুলো পাই এর উপরে ভিত্তি করে প্রাণীকুলকে বিভাজন করা যায়। সেটা কিরকম, কেউ কেউ আছে 2 স্তরে বিভাজিত,
মানে কারো কারো এই যে কোষগুলো গ্যাস্ট্রুলেশন ধাপে, ধাপটার নাম হলো গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশন ধাপে এসে ভ্রূণীয় যে কোষগুলো থাকে, শুনে ভালো করে, ভ্রূণীয় কোষ, সেই ভ্রূণীয় কোষ যদি দুইটা স্তরে বিভাজিত হয়, মানে দুইটা লেয়ার পাওয়া যায়, উপরের দিকে একটা লেয়ার, নিচের দিকে একটা লেয়ার, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে দ্বিস্তরী প্রাণী। মানে ওই প্রাণীর দুটো স্তর থাকে, ঠিক আছে? বাইরের স্তরটাকে বলা হয়, এই যে স্তরটা, এটাকে বলা হয় এক্টোডার্ম, নিচের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম। আচ্ছা, আর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই গ্যাস্ট্রুলেশন ধাপে তিনটে স্তর পাওয়া যায়, এভাবে করে তিনটে স্তর পাওয়া যায়, উপরে একটা, মাঝে একটা, আর নিচের দিকে এভাবে করে একটা। তো এই তিনটে স্তরের উপরের স্তরকে বলে এক্টোডার্ম, মাঝের স্তরকে বলে হচ্ছে মেসোডার্ম, আর নিচের দিকের যে স্তরটা এটাকে বলে এন্ডোডার্ম। আচ্ছা, এখন এখানে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে গিয়ে, তাহলে নর্মাল কমন সেন্স কি কাজ করে বলো? যারা দ্বিস্তরী প্রাণী তারা উন্নত হবে, নাকি যারা ত্রিস্তরী প্রাণী তারা উন্নত হবে? একেবারে সিম্পল অ্যান্সার, যারা ত্রিস্তরী তারা উন্নত। আচ্ছা, তাহলে যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে, মানুষ কয় স্তরী প্রাণী হবে, মানে এটা কি দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে? আচ্ছা, এটা ত্রিস্তরী নিঃসন্দেহে। আচ্ছা, তো আমরা দ্বিস্তরী প্রাণীরা তাহলে কোন জায়গায় স্থান পাবে? এই যে পর্বগুলো বললাম যে 1 থেকে 9টা পর্ব, তাহলে দ্বিস্তরী প্রাণীরা কোন দিকে স্থান পাওয়া উচিত? হ্যাঁ, রাইট, এরা নিচের দিকে স্থান পাবে পর্বের, অর্থাৎ শুরুর দিকে, পর্ব 1, 2, এদের দিকে আমরা হচ্ছে স্তরগুলো পাবো দ্বিস্তরী। তবে একটা কথা, পর্ব 1-এ স্তর পাওয়া যায় না। কেন? ওই যে বললাম, পর্ব 1 হচ্ছে পরিফেরা, আর পরিফেরার ক্ষেত্রে আমরা একটু আগে বলে আসছিলাম, পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার, আর যে কোষীয় মাত্রার তার তো কোষই থাকে কয়েকটা মাত্র, একটা দুইটা কোষ থাকতে পারে, তো তার ক্ষেত্রে আর স্তর কিভাবে তৈরি হবে? একটা স্তর তৈরি হতে হলে তো মিনিমাম অনেকগুলো কোষ তো দরকার। তো যাদের ক্ষেত্রে আমরা স্তর পাবো তারা অবশ্যই অনেক বেশি কোষ থাকবে। তো দ্বিতীয় যে পর্বটা, নিডারিয়া, এরা হচ্ছে দ্বিস্তরী, এটা মনে রাখা ইজি। দ্বিতীয় পর্ব দ্বিস্তরী, তৃতীয় পর্ব ত্রিস্তরী। ইজি না? এই তৃতীয় পর্ব থেকে যারা, সবাই হচ্ছে ত্রিস্তরী। তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে সংগঠন মাত্রাটা এবং হচ্ছে ভ্রূণীয় স্তরটা। ভ্রূণীয় স্তরের ক্ষেত্রে দুই ধরনের প্রাণী পাওয়া যায়, একটা হলো দ্বিস্তরী প্রাণী, একটা ত্রিস্তরী প্রাণী। আচ্ছা, আর আমরা যেটা বললাম, সংগঠন মাত্রার ক্ষেত্রে আমাদের 4টা ভাগে ভাগ করা, কোষীয় মাত্রার, কোষ টিস্যু মাত্রার, টিস্যু অঙ্গ মাত্রার, অঙ্গতন্ত্র মাত্রার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, পরের বার আমরা আলোচনা করবো।